সবাইকে ওয়েব ডিজাইন বেসিক সিএসএস পার্ট 1-এ স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে আমরা সিএসএস শুরু করব। ইতোমধ্যেই আমরা এইচটিএমএল এর বেশ কয়েকটি ভিডিও লেকচার দেখেছি, সেখান থেকে আমরা এইচটিএমএল সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা তৈরি হয়েছে, যা ব্যবহার করে আমরা এখন কাজ করতে পারবো। তো আজ থেকে আমরা সিএসএস শিখব। তো সিএসএস সম্পর্কে আমাদের প্রথমেই কিছু কিছু বিষয় জেনে নেওয়া প্রয়োজন। আমরা প্রথমে একটু দেখে নিই যে আসলে সিএসএসে আমাদের কি কি শিখতে হবে। সিএসএসে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সিএসএস কি, এই বিষয়টি আমাদের জানতে হবে। এরপরে সিএসএস এর বিভিন্ন সিলেক্টর আছে, যেমন ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর। এছাড়া সিএসএস এর সিনট্যাক্স, অর্থাৎ সিএসএস কিভাবে লিখতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এবং সিএসএসকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ ইমবেডেড স্টাইল শিট, এক্সটার্নাল স্টাইল শিট, এছাড়া ইনলাইন স্টাইল শিট। তো এই বিষয়গুলো কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। এরপরে সিএসএস এর মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, টেক্সট কালার কিভাবে পরিবর্তন করা যায়, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন, এরকম অনেক বিষয় আছে যা আমাদের ওয়েব ডিজাইন করতে আমাদের লাগে। তো এই বিষয়গুলো পর্যায়ক্রমিকভাবে আমরা শিখব। তো সিএসএস এর উপরে আমার নিজের লেখা একটা ইবুক আছে, সিএসএস স্টাইল মাস্টার নামে। তো এই ইবুকটি থেকে আমরা শিখতে পারবো। তো এই ইবুকটির প্রথম যে পার্ট আছে সেই পার্টে আছে সিএসএস বেসিক। আজকের আমাদের ভিডিও লেকচারের আলোচনা সিএসএস বেসিক নিয়ে হবে। তো আমরা শুরু করি। তো আমরা প্রথমেই সিএসএস কি এই বিষয়টি সম্পর্কে আগে আমরা জানার চেষ্টা করব, এবং পর্যায়ক্রমিকভাবে আমরা অন্যান্য বিষয় সম্পর্কে জানব। তো সিএসএস সম্পর্কে যে বিষয়টি বলা হচ্ছে, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সহজ ভাষায় কোনো ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার আকৃতি, অবস্থান, রং, এমনকি গতিশীলতা পর্যন্ত সিএসএস এর মাধ্যমে নির্ধারণ করা হয়। আর এই বিষয়টাই হচ্ছে অর্থাৎ বিভিন্ন উপাদানের গঠন, আকার আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণের সহজ কৌশল হচ্ছে সিএসএস। সিএসএস আমাদের কেন প্রয়োজন হবে? একটা সময় ছিল শুধুমাত্র এইচটিএমএল দিয়েই একটা ওয়েবসাইটের ডিজাইন করা হতো। সে সময়ে ডিজাইন বলতে একটা ওয়েব পেজের বিভিন্ন ফন্টের কালার, সাইজ, টেবিলের বিভিন্ন সেলের কালার, পুরো পৃষ্ঠার ব্যাকগ্রাউন্ড কালার এবং প্রয়োজনীয় ইমেজ সংযোজনকে বোঝানো হতো। এবং প্রতিটা পেজে এর প্রতিটা উপাদানের জন্যই আলাদা আলাদাভাবে কালার, সাইজ নির্ধারণ করতে হতো, যা ছিল একটা জটিল প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ ব্যাপার। বর্তমানে যদি একটা ওয়েবসাইটে 1000 বা তারও অধিক একই ধরনের পেজ থাকে, তাহলেও মাত্র একটি সিএসএস স্ক্রিপ্ট ব্যবহার করে ডিজাইন সম্পূর্ণ করা যায়। অর্থাৎ আমাদেরকে 1000টা পেজের জন্যে আলাদা আলাদাভাবে ডিজাইন করতে হচ্ছে না। আমাদের 1000 হোক বা 1,00,000 পেজ হোক, যদি সেই পেজগুলোর গঠন আকৃতি যদি একই ধরনের হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা সিএসএস স্ক্রিপ্ট তৈরি করে আমরা সম্পূর্ণ সবগুলো পেজের ডিজাইন সম্পূর্ণ করতে পারবো। কিন্তু আমাদের যদি শুধুমাত্র এইচটিএমএল দিয়ে 1000 পেজের ডিজাইন তৈরি করতে হয়, তাহলে একই ধরনের পেজ হলেও আমাদের কিন্তু 1000টা পেজের জন্যই আলাদা আলাদাভাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কালার এবং সাইজ নির্ধারণ করে দিতে হতো। এবং আমাদের ডিজাইনের যত ধরনের স্কোপ আছে, এই স্কোপটা কিন্তু শুধুমাত্র এইচটিএমএল ব্যবহার করে আমরা পাবো না, অনেক বেশি কাজ করতে পারবো না। তো যার কারণে আমাদের সিএসএস শিখতে হবে। তো এখানে একটা নেভিগেশন বারের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটাতে দেখা যাচ্ছে যে 3টা বাটন তৈরি করা আছে এবং এই 3টা বাটনে
গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়া আছে, কালারের গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়া আছে এবং বাটনগুলা রাউন্ড কর্নার বাটন। তো এই বিষয়টা আমরা কিন্তু আগের দিনে যে কাজটা করতাম ফটোশপ ব্যবহার করতাম। ওয়েব পেজের কোনো বাটন তৈরি করতে গেলে আমরা আগের দিনে ফটোশপ ব্যবহার করতাম এবং ফটোশপের মাধ্যমে আমরা বাটনগুলো ডিজাইন করতাম। তো বর্তমান সময়ে আর এই বাটন তৈরি করার জন্য কিন্তু ফটোশপ ব্যবহার করা হয় না, কারণ ফটোশপে আমরা জানি যে কোনো ডিজাইন তৈরি করলে সেটা ইমেজ আকারে তৈরি হয়। তো আমরা যদি ওয়েব পেজে ইমেজের ব্যবহার অনেক বেশি করে ফেলি সেক্ষেত্রে আমাদের ওয়েব পেজের সাইজ অনেক বেশি হবে, যেটা আমাদের সাইট লোডিংয়ের জন্যও খুব বেশি ভালো না, অর্থাৎ সাইটের লোডিং টাইম অনেক বাড়িয়ে দিবে এবং এসইওর জন্যও ইমেজ খুব ভালো বিষয় না। যার কারণে বর্তমান সময়ে ওয়েব পেজে ইমেজের ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে। তার বিপরীতে এখন CSS3 ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা এখন যে ডিজাইনটি এখানে দেখতে পাচ্ছি এই ডিজাইনটি CSS3 ব্যবহার করে তৈরি করা হচ্ছে। অর্থাৎ আমাদের মধ্যে একটা বিষয় এখন আমরা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে আমরা CSS3 ব্যবহার করে, অর্থাৎ CSS-এর যে বর্তমানে যে প্রচলিত যে নতুন ভার্সন আছে এই ভার্সনটি ব্যবহার করে ফটোশপে ঠিক যে ধরনের ডিজাইন ইফেক্ট দেওয়া যায়, অর্থাৎ যেমন আমরা ইচ্ছা করলে টেক্সটের সাথে শ্যাডো দিতে পারি, তারপরে বিভিন্ন ধরনের রাউন্ড কর্নার এলিমেন্ট তৈরি করতে পারি, গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, এ ধরনের ম্যাক্সিমাম কাজই এখন CSS3 মাধ্যমে করা যায়। তো আমরা আস্তে আস্তে সব কিছু শিখব। তো এই হচ্ছে মোটামুটি CSS সম্পর্কে ধারণা। এরপরে আমাদের যে বিষয়টি শিখতে হবে তা হচ্ছে সিলেক্টর। CSS এর মাধ্যমে HTML দ্বারা তৈরি করা ওয়েব পেজের বিভিন্ন অংশকে নির্দিষ্ট করে গঠন, আকার, আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণ করা হয়। HTML দ্বারা তৈরি ওয়েব পেজের কোনো অংশকে নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য সিলেক্টর ব্যবহার করা হয়। আমরা এখানে সিলেক্টর বলতেই আমরা বুঝতেছি যে কি কোনো একটা বিষয়কে আমরা নির্দিষ্ট করে বিবেচনা করব। সিলেক্টরের অর্থ হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বিবেচনা করা। তো আমরা ইতিমধ্যে HTML-এ বিভিন্ন ট্যাগের সাথে পরিচিত হয়েছি। তো এই ট্যাগগুলোকে আমরা CSS-এর মাধ্যমে নির্দিষ্ট করে নির্বাচন করে তার জন্য নির্দিষ্ট কালার কম্বিনেশন এবং লেখার টেক্সট সাইজ এবং আরও যে ক্যারেক্টারিস্টিকগুলো হতে পারে সেই ক্যারেক্টারিস্টিকগুলো আমরা CSS-এর মাধ্যমে নির্ধারণ করে দিতে পারি। আর এই জন্যে আমাদের প্রচলিত যে মৌলিক সিলেক্টরগুলো আছে সেগুলোকে আমরা 3টি সিলেক্টর বিবেচনা করতে পারি। এছাড়াও আরও কিছু অ্যাডভান্স কিছু সিলেক্টর আছে, এই বিষয়গুলো আমরা পরে জানবো। মূলত CSS-এ মৌলিক যে সিলেক্টরগুলো আছে সেই সিলেক্টরগুলোকে আমরা 3টা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্যাগ সিলেক্টর, অপরটা হচ্ছে ক্লাস সিলেক্টর এবং আরেকটা হচ্ছে আইডি সিলেক্টর। তাহলে আমরা প্রথমে শুরু করি ট্যাগ সিলেক্টর দিয়ে। CSS-এ ওয়েব পেজের কোনো অংশকে নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য ট্যাগ সিলেক্টর ব্যবহার করা হয়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে ট্যাগ সিলেক্টর ব্যবহার করা যেতে পারে এবং এখানে একটা কমপ্লিট একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা যদি আমরা রান করি সেক্ষেত্রে আমাদের এরকম একটা জিনিস স্ক্রিনে আমরা দেখতে পারবো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে আমাদের CSS ব্যবহারের জন্য আমরা এখানে CSS 3 ভাবে ব্যবহার করা যায়। তো এখানে যে কাজটা করা হয়েছে যে CSS আমরা ব্যবহার করছি ইমবেডেড স্টাইল শিট হিসাবে আমরা ব্যবহার করছি বা ইন্টারনাল স্টাইল শিট হিসাবে আমরা ব্যবহার করছি। হ্যাঁ, তো এখানে যে স্টাইল শিটটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আমরা ইন্টারনাল স্টাইল শিট বলতে পারি। অর্থাৎ আমরা হেড ট্যাগের মধ্যে আমরা স্টাইল নামে একটা ট্যাগ নিয়েছি এবং
তার মধ্যে আমরা প্রয়োজনীয় স্টাইলের যে কোডগুলো আছে, স্টাইল শিটের যে কোডগুলো আছে সেই কোডগুলো আমরা রেখেছি। আর এখানে যেটা করা হয়েছে, এখানে বডি অংশে কিন্তু আমরা যা শিখেছি এতদিন HTML এর এলিমেন্টগুলাই আছে, মানে কোনো কিছুই নতুন না। তো এখানে আমরা যে সিলেক্টরটা ব্যবহার করেছি অর্থাৎ বডি, এখানে আমরা বডিটাকে ব্যবহার করেছি সিলেক্টর হিসেবে। অর্থাৎ বডিটা কি আমাদের HTML এর একটা এলিমেন্ট, তাই তো? তো বডি যেহেতু HTML এর একটা এলিমেন্ট সেক্ষেত্রে, এবং বডি একটা HTML এর ট্যাগ, তো আমরা ট্যাগটাকেই সরাসরি ব্যবহার করতেছি CSS এর সিলেক্টর হিসাবে। তো যার কারণে এইটাকে নাম দেওয়া হচ্ছে HTML ট্যাগ সিলেক্টর। অর্থাৎ আমরা যদি HTML এর যত রকম ট্যাগ আছে এই ট্যাগগুলোকে CSS এর সিলেক্টর হিসেবে ব্যবহার করি, তাহলে এই সিলেক্টরকে বলা হবে CSS ট্যাগ সিলেক্টর। এই হচ্ছে ব্যাপার। তা আমরা এখন নিজেরা একটা এক্সাম্পল তৈরি করে দেখি যে ট্যাগ সিলেক্টর কিভাবে কাজ করে। এজন্য আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে আমরা আজকের জন্য একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি CSS1 নামে। তো এখন আমরা এখানে একটা HTML ফাইল নিব। আমরা জানি কিভাবে HTML ফাইল নিতে হয়। index.html, আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। আমরা গত পর্বে কিভাবে জেন কোডিং এর মাধ্যমে HTML এর বেসিক কোডটুকু আনতে হয় এই ব্যাপারটি দেখেছিলাম। তো আমি এখানে নতুন করে আর কোড লিখছি না, আমি জেন কোডিং এর মাধ্যমে বেসিক কোডটুকু নিয়ে আসতেছি। HTML5 আমরা Ctrl E প্রেস করে আমরা বেসিক কোডটুকু নিয়ে আসলাম। এখন আমরা CSS ব্যবহার করব। আমরা মোটামুটি যতটুকু কোড নিয়ে এসেছি এটুকু আমরা HTML অংশেই শিখেছি। এখন আমরা এর মধ্যে CSS ব্যবহার করব। তো CSS ব্যবহার করার জন্য আমরা এখানে একটা H1 একটা এলিমেন্ট নিয়ে নিতে পারি, H1, এবং আমরা কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের কাজের জন্য সুবিধা হবে। আমরা এখান থেকে কিছু ডামি কন্টেন্ট কপি করে নেই। আচ্ছা, আমরা এক্ষেত্রে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করে দিতে পারি, তাহলে আমরা পুরো প্যারাগ্রাফটিকে দেখতে পারবো। এখানে আমরা H1-এ এখান থেকে প্রথমে কিছু অংশ কপি করে নেই, সেভ দিয়ে যদি আমরা এখন দেখি সেক্ষেত্রে আমাদের নর্মাল একটি HTML ফাইল তৈরি হবে। এখন আমরা এখানে CSS ব্যবহার করব। তো CSS ব্যবহার করার বেশ কিছু পদ্ধতি আছে, আমি আলোচনায় বলেছি। তো আমরা এখানে যে ভাবে CSS ব্যবহার করব সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইন্টারনাল স্টাইল শীট। তো ইন্টারনাল স্টাইল শীট ব্যবহারের নিয়ম হচ্ছে আমাদেরকে হেড ট্যাগের মধ্যে আমাদেরকে একটা
HTML ট্যাগ নিতে হবে যার নাম হচ্ছে স্টাইল ট্যাগ। তো আমরা এখানে স্টাইল ট্যাগ নেই, স্টাইল। একইভাবে আমাদেরকে স্টাইল ট্যাগ ক্লোজ করতে হবে, স্টাইল। এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা সিএসএস এর কোডগুলোকে রাখবো, অর্থাৎ সিএসএস এর যত সিলেক্টর আছে এই সিলেক্টরগুলোকে আমরা এর মধ্যে রাখবো এবং প্রত্যেকটা প্রত্যেকটা সিলেক্টরের আন্ডারে কিছু প্রপার্টিজ এবং ভ্যালু থাকবে। তো সেই ব্যাপারগুলো আমরা এর মধ্যে রাখবো। তো এখানে আমরা প্রথমেই একটা ট্যাগ সিলেক্টর ব্যবহার করব যেটা হচ্ছে বডি। বডিকে আমরা ট্যাগ সিলেক্টর হিসেবে ব্যবহার করব, বডি। তো সিলেক্টর ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে সিলেক্টরের কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বাকি অংশটুকু রাখতে হবে। তো এর মধ্যে আমরা এখন বডিতে আমরা বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তা আমরা যখন HTML শিখেছিলাম তখন HTML এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দেওয়ার জন্য আমরা বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম। তো CSS এ আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করব না, আমরা এখানে সিলেক্টরের মাধ্যমে আমরা প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করব তার বিপরীতে। তো বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যার কারণে আমাদের যে প্রপার্টি ব্যবহার করতে হবে, CSS এ আমরা প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করব। তো বডির ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদেরকে যে প্রপার্টি ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। এবং প্রপার্টির পরে আমাদের যে কাজটা করতে হবে, একটা কোলন দিতে হবে। কোলন দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটা দিতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের ভ্যালু এখানে কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ডের ভ্যালু হবে কালার। অর্থাৎ আমরা গত পর্বে আমরা বিভিন্ন ধরনের কালার কোড সম্পর্কে জেনেছি, তো আমরা এখানে একটা হেক্সাডেসিমাল কালার কোড ব্যবহার করব। তো আমরা এক্ষেত্রে আমরা সুন্দর কালার কোড পাওয়ার জন্য আমরা ফ্ল্যাট UI কালার ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি একটা কালার কপি করে নিচ্ছি। আমরা ক্লাউডস নামে যে কালারটি আছে এই কালারটি আমরা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে একটা ক্লিক করলেই কোডটা কপি হয়ে যাবে। আমরা ওয়েব থেকে কালার নেওয়ার জন্য আরও একটি পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে আমরা একটা সিম্পল একটা ছোট একটা টুলস ব্যবহার করতে পারি যার নাম হচ্ছে PIXI কালার পিকার। অর্থাৎ আমরা যদি এটা লিখে গুগলে সার্চ দিই সেক্ষেত্রে প্রথম যে সাইটটি পাবো সেই সাইটটিতে গেলে আমরা সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমরা জিপ ফরম্যাটে সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারি। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা সফটওয়্যারটিকে যদি আনজিপ করি সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো সফটওয়্যারটিকে। এই ফাইলগুলোকে আমরা কপি করে ডেস্কটপে নিয়ে নিচ্ছি।
আমরা সহজে এই সফটওয়্যারটিকে ব্যবহার করার জন্য আমরা শর্টকাট করে নিতে পারি। সেক্ষেত্রে এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো। তো এই সফটওয়্যারটি খুবই ভালো একটা টুলস ওয়েব ডিজাইনারদের জন্য, অর্থাৎ আমরা স্ক্রিনে যা কিছু দেখি তার উপর মাউস পয়েন্টার রাখলেই সফটওয়্যারটিতে সেই কালারটি প্রদর্শিত হয়, অর্থাৎ আমাদের মাউস পয়েন্টারটি যে পয়েন্টে থাকে সেই পয়েন্টের কালার সফটওয়্যারটি প্রদর্শন করে। এবং আমরা যদি কন্ট্রোল অল্টার সি প্রেস করি সেক্ষেত্রে ওই কালারের হেক্স কোডটি কপি হয়ে যায়। আমরা কন্ট্রোল অল্টার সি প্রেস করলেই আমরা কালারটি পেয়ে যাব এবং আমরা হ্যাশ সিম্বল দিয়ে আমরা কালার কোডটি বসিয়ে দিতে পারবো। তো আমরা এই কালারটি একটু দেখি যে কালারটি কেমন আসে। এবং সিএসএস এর প্রত্যেকটা আমাদের প্রপার্টির শেষে প্রপার্টি এবং ভ্যালু লেখার পরে তার শেষে একটা সেমিকোলন দিতে হবে। আমরা একই লাইনে অনেকগুলো প্রপার্টি এবং ভ্যালু লিখতে পারি, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেমিকোলন দিয়ে পৃথক করতে হবে। এখন যদি আমরা আমাদের পেজটিকে রিলোড করি তাহলে আমরা যে কালারটি আমরা PIXI সফটওয়্যারটি ব্যবহার করে কপি করলাম সেই কালারে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে UI কালার যে কোডগুলো আছে সেখান থেকেও আমরা একই পদ্ধতিতে কালার কোডগুলো কপি করে নিতে পারি। এখন আমরা এখানে এই কালার কোডটি দিয়ে দিচ্ছি এবং এখন যদি আমরা দেখি কন্ট্রোল অল্টার সি এবং আমরা যদি এখানে দিয়ে দেই, ফাইল থেকে যদি সেভ দেই, সেক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত কালারটি পেয়ে গিয়েছি। আমরা আরো একটু সাদা কালার নিতে পারি। এই কালারটি ব্যাকগ্রাউন্ডের জন্য অনেক ভালো। এখন আমরা চাচ্ছি যে এই লেখাটা একটু ভিন্ন কালারে দেখাবে। তো এক্ষেত্রে আমরা কোনো একটা ডিপ কালার নিতে পারি, অর্থাৎ আমরা এই কালারটি বিবেচনা করতে পারি। এখান থেকে আমরা কন্ট্রোল অল্টার সি দিয়ে নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে শুধুমাত্র বডির জন্য কালার দিয়েছি। এখন যদি আমরা H1 এর জন্য কালার দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে H1 কে ট্যাগ সিলেক্টর হিসেবে ব্যবহার করতে হবে। তো যথারীতি একই নিয়ম, আমরা প্রথমে ট্যাগ সিলেক্টরের কিওয়ার্ডটি লিখব, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রয়োজনীয় প্রপার্টি এবং ভ্যালুগুলো লিখব। তো এখানে H1 এর জন্য কালার নির্ধারণ করার জন্য আমাদেরকে লিখতে হবে কালার, COLOR, অর্থাৎ প্রপার্টি হবে কালার এবং কালারের ভ্যালু হবে হ্যাশ দিয়ে আমরা কালার কোডটিকে বসিয়ে দিতে পারি। এখন যদি সেভ দিয়ে দেখি সেক্ষেত্রে আমরা লেখাটিকে আমাদের কাঙ্ক্ষিত কালারে দেখতে পাবো। তাহলে আমাদের লেখাটি কাঙ্ক্ষিত কালারে দেখাচ্ছে, কিন্তু আমরা যে কালারটি নিয়ে এসেছি সেই কালারটি আসলে কালোর কাছাকাছি, যার কারণে খুব বেশি পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা যদি এখান থেকে গ্রিন সি কালারটি কপি করে নেই সেক্ষেত্রে আমরা পরিবর্তনটি ভালোভাবে বুঝতে পারবো। এখন যদি দেখি তাহলে আমাদের লেখার কালারটি এখন পরিবর্তিত হয়েছে এবং আমরা CSS এর মাধ্যমে লেখার কালারটি দিতে পারলাম। এখন
আমরা চাচ্ছি আমাদের টেক্সটের কালারগুলো পরিবর্তন হোক। সেজন্য আমাদেরকে পি কে ব্যবহার করতে হবে ট্যাগ সিলেক্টর হিসাবে। পি ট্যাগের মধ্যে আমরা একইভাবে কালার প্রপার্টি ব্যবহার করে কালার করতে পারি। আমরা প্যারাগ্রাফের জন্য এখান থেকে আমরা লাল রঙের যে কালারটি আছে এই কালারটি নিতে পারি, তাহলে আমরা পরিবর্তনটা অনেক ভালোভাবে বুঝতে পারবো। অবশ্যই প্রত্যেকটা প্রপার্টি এবং ভ্যালুর পরে আমাদেরকে সেমিকলন দিতে হবে। আমরা যদি সেভ দিয়ে দেখি কোডটা, তাহলে আমরা লেখাগুলোকে লাল রঙে দেখতে পারবো। তো আমরা আমাদের পেজে সুন্দর করে পেজটিকে সাজানোর জন্য আমরা আমাদের লেখাগুলোকে ব্ল্যাক রাখবো বা ব্ল্যাকের কাছাকাছি কোনো একটা কালারে রাখবো, এবং আমরা H1 এর জন্য ব্লু কালার ব্যবহার করতে পারি। এবং আমরা আমাদের টেক্সটের জন্য এই কালারটি ব্যবহার করতে পারি। এখন আমরা আরো কিছু হেডিং নিব এবং আরো কিছু প্যারাগ্রাফ নিব, এবং সেক্ষেত্রে আমরা দেখব কি পরিবর্তন আসে। আমরা আর কোনো স্টাইল তৈরি করব না, অর্থাৎ আমরা সিএসএস এর জন্য কোনো কোড লিখব না, কিন্তু আমরা আরো কিছু প্যারাগ্রাফ নিব এবং আরো কিছু H1 ট্যাগ নিব। সেক্ষেত্রে আমাদের কি পরিবর্তন আসে আমরা একটু দেখি। আমরা জেন কোডিং ব্যবহার করে আমাদের কোডিংকে আরো সহজ করতে পারি। তো এই ব্যাপারটিও আমরা আস্তে আস্তে যদি এখন থেকে শিখতে থাকি, সেক্ষেত্রে আমাদের শেখাটা অনেক সহজ হয়ে যাবে। তো H1 ট্যাগ আমরা কিভাবে জেন কোডিং এর মাধ্যমে নিতে পারি সে ব্যাপারটি আমরা একটু দেখি। তো এক্ষেত্রে আমরা H1 লিখব এবং কন্ট্রোল ই প্রেস করলে আমাদের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ একই সাথে চলে আসবে। তাহলে আমাদের কষ্ট করে আর অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো দিতে হচ্ছে না এবং স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ আলাদাভাবে লিখতে হচ্ছে না। তো এই পদ্ধতিটি আমরা ব্যবহার করতে পারি। আমরা ডামি কন্টেন্ট নিয়ে আসি অন্য একটা আর্টিকেল থেকে, এবং যথারীতি আমরা প্যারাগ্রাফটিও নিব জেন কোডিং এর মাধ্যমে। শুধুমাত্র পি লিখে কন্ট্রোল ই প্রেস করলেই আমাদের প্রয়োজনীয় ট্যাগটি চলে আসবে। তো আমরা এই প্যারাগ্রাফটি নিয়ে নিচ্ছি। আমরা প্রথম প্যারাগ্রাফটিকে আবার কপি করতে পারি, প্রথম প্যারাগ্রাফটি এবং প্রথম হেডিংটি। এখন যদি সেভ দিয়ে দেখি, আমরা অনেকগুলো প্যারাগ্রাফ নিয়েছি। আমরা অনেকগুলো 3টা প্যারাগ্রাফ নিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 3টা প্যারাগ্রাফ নিয়েছি, কিন্তু আমরা নতুন করে আর কোনো সিএসএস এর জন্য কোনো ধরনের কোড লেখিনি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্যারাগ্রাফ এবং প্রত্যেকটা হেডিং এর জন্য কালার কিন্তু সিএসএস থেকে পেয়ে গিয়েছে। এটার কারণ হচ্ছে আমরা এখানে ট্যাগ সিলেক্টর ব্যবহার করেছি, এবং ট্যাগ সিলেক্টর ব্যবহার করলে যে বিষয়টি হয় তা হচ্ছে যে একটা পেজের মধ্যে যতগুলো সেম ট্যাগ আছে, মানে একই ধরনের যতগুলো ট্যাগ আছে, প্রত্যেকটা ট্যাগেই এই স্টাইলটি কমন একটা স্টাইল হিসাবে কাজ করবে। তো আমরা এখানে বডির জন্য কালার দিয়েছি এবং আমাদের
এই পেজের মধ্যে মোট 3টা হেডিং আছে। যেহেতু আমরা H1 এর জন্য একটা স্টাইল নির্ধারণ করে দিয়েছি, এই স্টাইলটি সবগুলো H1 এর জন্যই কাজ করতেছে। এবং আমরা যেহেতু P এর জন্য একটা কালার নির্ধারণ করে দিয়েছি, যার কারণে এই কালারটা সবগুলো P এর জন্যই কাজ করতেছে। তো আমরা যদি চাই যে আমাদের কোনো একটা প্যারাগ্রাফের জন্য স্পেশাল কোনো কালার হবে, বা আমরা শুধুমাত্র এই প্যারাগ্রাফটির জন্য আমরা চাচ্ছি যে এই প্যারাগ্রাফের কালারটি অন্য ভিন্ন কালার হবে, তো সেক্ষেত্রে আমরা আরও কিছু সিলেক্টর আছে, সেই সিলেক্টরগুলো আমরা ব্যবহার করলে এই কাজটি সহজে করতে পারবো। অর্থাৎ আমরা যদি আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এই সুবিধাটা পাবো। তো আমরা সেই ব্যাপারটি একটু পরে দেখব। তো এখন আমরা H1 এবং প্যারাগ্রাফের জন্য আরও কিছু স্টাইল নির্ধারণ করি, এবং সেক্ষেত্রে আমরা কি পরিবর্তন আসে আমরা সেই পরিবর্তনটি দেখব। এখানে আমরা প্যারাগ্রাফের মধ্যে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটের জন্য একটা ফন্ট সাইজ আমরা নির্ধারণ করে দিতে পারি। তো ফন্ট সাইজ দেওয়ার জন্য আমাদেরকে কষ্ট করে HTML এ আরও নতুন একটা ট্যাগ ব্যবহার করতে হতো, অর্থাৎ ফন্ট ট্যাগ ব্যবহার করতে হতো। এখানে আর কষ্ট করে নতুন করে আর কোনো ট্যাগ ব্যবহার করার প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা শুধুমাত্র সাইজ আমরা ফন্টের সাইজ নির্ধারণ করার জন্য ফন্ট সাইজ প্রপার্টি ব্যবহার করব, এবং ফন্ট সাইজে আমরা সাইজ দিয়ে দিতে পারবো। অর্থাৎ আমরা 17 পিক্সেল দেই, সেক্ষেত্রে কি পরিবর্তন আসে আমরা একটু দেখি। আমরা যদি এটাকে রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটের সাইজ বেড়ে গেছে। এবং আমরা এখানে ইচ্ছা করলে আমাদের ফন্ট ফ্যামিলি আমরা পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে প্রপার্টি ব্যবহার করতে হবে ফন্ট ফ্যামিলি, সেক্ষেত্রে আমাদের টেক্সটগুলো কিন্তু আমরা যে ফন্টটি দিয়েছি সেই ফন্টে পরিবর্তন হয়ে গেছে। তো মোটামুটি এই হচ্ছে ট্যাগ সিলেক্টরের ব্যাপার। আমরা একইভাবে HTML এ যত ধরনের ট্যাগ আছে সবগুলো ট্যাগকে ব্যবহার করে আমরা এভাবে ব্যবহার করে আমরা স্টাইল দিতে পারবো। অর্থাৎ ট্যাগ সিলেক্টরের মাধ্যমে আমাদের একটা পেজের মধ্যে যতগুলা সেম এলিমেন্ট থাকবে, সেম এলিমেন্টের জন্য আমরা স্টাইল নির্ধারণ করে দিতে পারবো। এখন আমরা কিছু স্পেশাল যে সিলেক্টর আছে, অর্থাৎ ক্লাস সিলেক্টর এবং আইডি সিলেক্টর, এই দুটো সিলেক্টরের ব্যবহার আমরা এখন দেখব। তো ক্লাস সিলেক্টর এবং আইডি সিলেক্টর ব্যবহার করা হয় অর্থাৎ কোনো একটি বিশেষ এলিমেন্টের কোনো একটি বিশেষ প্রপার্টি পরিবর্তন করার জন্য আমরা আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর ব্যবহার করতে পারি। বা আমরা আমাদের পেজের মধ্যে অসংখ্য প্যারাগ্রাফ থাকতে পারে, অর্থাৎ একটা যদি বড় পেজ হয় সেই পেজের মধ্যে হয়তো 20 থেকে 30টা প্যারাগ্রাফও থাকতে পারে। এখানে আমরা ইচ্ছা করলে শুধুমাত্র 5টা প্যারাগ্রাফের জন্য একরকম স্টাইল হবে এবং আরও 10টা প্যারাগ্রাফের জন্য ভিন্ন স্টাইল হবে। সেক্ষেত্রে আমরা ক্লাস সিলেক্টর ব্যবহার করে ওই প্যারাগ্রাফগুলোর জন্য কমন স্টাইল নির্ধারণ করে দিতে পারবো, এবং আমরা সবগুলো প্যারাগ্রাফেই কিছু স্টাইল থাকবে, অর্থাৎ কিছু প্রপার্টি থাকবে যে প্রপার্টিগুলো কমন। সবগুলো প্যারাগ্রাফের মধ্যেই কিছু কমন প্রপার্টি থাকবে। এমন হতে পারে যে আমাদের সবগুলো প্যারাগ্রাফেই হচ্ছে টেক্সটের সাইজ হবে
15 পিক্সেল বা 17 পিক্সেল, সেক্ষেত্রে আমরা ট্যাগ সিলেক্টর ব্যবহার করে ওই প্রপার্টিগুলো দিয়ে দিব। এবং আমাদের যদি কিছু সংখ্যক প্যারাগ্রাফের জন্য নির্দিষ্ট কিছু স্টাইল দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ক্লাস সিলেক্টর ব্যবহার করব। এবং শুধুমাত্র একটা এলিমেন্টের জন্য যদি আমরা কোনো বিশেষ স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে আমরা আইডি সিলেক্টর ব্যবহার করব। এখন আমরা এক্সাম্পল দেখলে আমাদের বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। তো একইভাবে আমি যদি আরও কয়েকটি প্যারাগ্রাফ নিয়ে নেই, সেক্ষেত্রে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আমরা এই প্যারাগ্রাফগুলোর মধ্যে থেকে টেক্সট একটু কমিয়ে দেই। এবং আমরা আরো দুইটা প্যারাগ্রাফ আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। তাহলে আমরা যদি এখানে দেখি, প্রত্যেকটা প্যারাগ্রাফই একই রকম স্টাইলে আছে। এখন আমি চাচ্ছি যে 2 নাম্বার এবং 3 নাম্বার যে প্যারাগ্রাফটি আছে, এই দুইটা প্যারাগ্রাফের টেক্সটের কালার হবে রেড। সেক্ষেত্রে আমরা ক্লাস সিলেক্টর ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের প্রথম প্যারাগ্রাফ এবং এটি হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফ। তো দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা একটা ক্লাস সিলেক্টর নির্বাচন করব। এই জন্য আমাদের আবার একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যে অ্যাট্রিবিউটটির নাম হবে ক্লাস, CLASS, ক্লাস। এবং একই নিয়ম, ইকুয়াল সাইন দিতে হবে, তারপরে ডাবল কোটেশনের মধ্যে আমাদের ক্লাসের নামটা লিখতে হবে। তো এখানে আমরা ক্লাসের নাম দিতে পারি SP1, অর্থাৎ স্পেশাল প্যারাগ্রাফ 1। আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, আমাদের ইচ্ছা মতো দিতে পারি, বা প্যারাগ্রাফ 1 বা প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 2। এখন এখানে যে কিওয়ার্ডটি ব্যবহার করলাম ক্লাসের মধ্যে, এই কিওয়ার্ডটি ব্যবহার করে আমরা স্টাইল দিতে পারবো। আর CSS এ আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করলাম ক্লাসের মধ্যে, এটা যে একটা ক্লাস সিলেক্টর, এই ব্যাপারটি নির্দেশ করার জন্য আমাদেরকে ডট সিম্বল ব্যবহার করতে হবে এবং তারপরে আমাদের সিলেক্টরের কিওয়ার্ডটি লিখতে হবে এবং তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা CSS এর মধ্যে যেখানে ডট দেখব, আমরা বুঝবো যে এটা একটা ক্লাস সিলেক্টর। অর্থাৎ ট্যাগ সিলেক্টরের সাথে এখানে পার্থক্য হচ্ছে যে আমাদেরকে প্রথমেই ট্যাগের মধ্যে গিয়ে প্রথমে ক্লাস সিলেক্টর নির্ধারণ করে দিতে হচ্ছে অ্যাট্রিবিউট ব্যবহার করে, এবং আমাদের স্টাইলের মধ্যে এসে, স্টাইল ট্যাগের মধ্যে এসে প্রথমে ডট সিম্বল দিয়ে বলে দিতে হচ্ছে যে এটা একটা ক্লাস সিলেক্টর, এবং তারপরে ক্লাস সিলেক্টরের কিওয়ার্ডটা লিখতে হচ্ছে, এবং তারপরে আমরা যথারীতি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে প্রপার্টি এবং ভ্যালুগুলো রাখতে পারবো। তো এখানে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা বলছি যে এখানে কালারটা আমরা চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমাদের COLOR কালার প্রপার্টি ব্যবহার করলাম, এবং আমরা জানি যে রেডের জন্য কালার কোড হচ্ছে F00। আমরা যদি 3 বিটের কালার কোড ব্যবহার করি, তো এখন যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফটি সেম কালার, অর্থাৎ আমরা যে কালারটি চেয়েছি রেড কালারে দেখাচ্ছে। এখন আমরা যদি চাই যে আমাদের থার্ড প্যারাগ্রাফটিও একই কালারে দেখাবে, সেক্ষেত্রে আমাদের নতুন করে স্টাইল ডিক্লেয়ার করতে হবে না। আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তা হচ্ছে এখান থেকে
আমরা যে ক্লাস সিলেক্টর নেওয়ার জন্য যে অ্যাট্রিবিউটটি ডিক্লেয়ার করেছিলাম সেই অ্যাট্রিবিউটটি এখান থেকে কপি করে আমাদের অন্যান্য যে প্যারাগ্রাফগুলোতে আমাদের সেম কালার দরকার অর্থাৎ সেম স্টাইল দরকার সেইগুলোতে আমরা সেই ক্লাসগুলো দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা খুব সহজেই আমাদের বাকি প্যারাগ্রাফগুলোর স্টাইল আমরা পরিবর্তন করতে পারবো। তো এখানে আমরা যে ব্যাপারটি দেখলাম যে একই নামে আমরা একাধিক ক্লাস ব্যবহার করতে পারতেছি, একই নামে আমরা একাধিক ক্লাস ব্যবহার করতে পারতেছি। এখন আমাদের যদি কখনো দরকার হয় যে আমাদের একাধিক কোনো এলিমেন্ট থাকবে না, শুধুমাত্র একটা এলিমেন্টের জন্য আমরা কোনো স্টাইল তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে আইডি সিলেক্টর ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে শুধুমাত্র একটা প্যারাগ্রাফের জন্য একটু ভিন্ন স্টাইল হবে, সেক্ষেত্রে আমরা আইডি সিলেক্টর ব্যবহার করব। আমরা ক্লাস সিলেক্টর যেমন একই নামে একাধিক ক্লাস ব্যবহার করলাম, আমরা আইডি সিলেক্টরের ক্ষেত্রে একাধিক আইডি ব্যবহার করতে পারবো না সেম নামে। তো আমরা চাচ্ছি যে আমাদের চতুর্থ যে প্যারাগ্রাফটি আছে সেই প্যারাগ্রাফটিতে একটা আইডি সিলেক্টর ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের একইভাবে আইডি নামে একটি অ্যাট্রিবিউট নিতে হবে এবং অ্যাট্রিবিউটের একটি নাম দিতে হবে। এখানে আমরা প্যারাগ্রাফ 4 বা প্যারা 4 দিতে পারি। তো প্যারা 4 নামে আমরা একটা আইডি এখানে নিয়ে নিলাম। তো সিএসএস এ গিয়ে আমরা প্যারা 4 লিখলাম। তো এই যে প্যারা 4 এই সিলেক্টরটি যে একটি আইডি সিলেক্টর, এটি নির্ধারণ করার জন্য আমাদেরকে প্রথমে হ্যাশ সিম্বল ব্যবহার করতে হবে। তো আমরা এখানে হ্যাশ সিম্বল ব্যবহার করলাম এবং আমরা এখানে চাচ্ছি যে আমাদের লেখার কালারটি হবে ব্লু। সেক্ষেত্রে আমাদের কালার কোড হবে 00F। এখন যদি আমরা সেভ দিয়ে দেখি, সেক্ষেত্রে আমাদের কালারটি ব্লু হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের যে প্যারাগ্রাফের জন্য যে ট্যাগ সিলেক্টরটি রয়েছে সেখানে আমরা ব্লুর কাছাকাছি একটি কালার ব্যবহার করেছি, যার কারণে পরিবর্তনটি বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে আমরা এখানে একটা ভুল করেছিলাম, সেটি হচ্ছে আমরা প্রপার্টি লিখি নাই। এখানে আমাদেরকে কালার লিখতে হবে। কালার দিয়ে আমরা যদি 00F দেই, সেক্ষেত্রে আমাদের লেখাটি ব্লু কালার ধারণ করার কথা। এখানে আমাদেরকে হ্যাশ সিম্বল দিতে হবে। অর্থাৎ আমরা কি কি ধরনের ভুল করতে পারি আমরা কিন্তু এখান থেকে দেখে নিলাম যে আমাদের প্রপার্টি এবং ভ্যালু লিখতে গিয়ে কি কি ধরনের ভুল হতে পারে। আমরা প্রথমে যে ভুলটি করেছিলাম তা হচ্ছে আমরা প্রপার্টি ডিক্লেয়ার করিনি। তারপরে যে ভুলটি করলাম তা হচ্ছে কালারের জন্য আমরা হ্যাশ সিম্বল ব্যবহার করি নাই। অর্থাৎ আমাদের কিন্তু এই ভুলগুলো খুবই কমন ভুল, এই ভুলগুলো কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে আমরা এতক্ষণে মোটামুটি সবগুলো আমাদের যে বেসিক যে 3 ধরনের সিলেক্টর আছে সিএসএস এ, এই 3 ধরনের সিলেক্টর কিভাবে ব্যবহার করতে হয় আমরা সে সম্পর্কে শিখলাম। অর্থাৎ আমরা ট্যাগ সিলেক্টর ব্যবহার করেছি প্রত্যেকটা এলিমেন্টের জন্য কমন স্টাইল নির্ধারণ করার জন্য। আমরা ক্লাস সিলেক্টর ব্যবহার করেছি একই ধরনের কিছু সংখ্যক এলিমেন্টে একই ধরনের স্টাইল দেওয়ার জন্য আমরা ক্লাস সিলেক্টর ব্যবহার করেছি, এবং আইডি সিলেক্টর ব্যবহার করেছি আমরা শুধুমাত্র একটা এলিমেন্টের জন্য কিছু স্টাইল নির্ধারণ করার জন্য আমরা আইডি সিলেক্টর ব্যবহার করেছি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যে ট্যাগ সিলেক্টর ব্যবহার করে আমরা যে একটা প্যারাগ্রাফের জন্য যে কালার নির্ধারণ করেছি, ফন্ট সাইজ নির্ধারণ করেছি এবং ফন্ট ফ্যামিলি নির্ধারণ করেছি, এখানে পরবর্তীতে এসে আমরা যেটা করেছি কালার শুধুমাত্র চেঞ্জ করেছি, অন্যান্য প্রপার্টিগুলো কিন্তু আমরা চেঞ্জ করিনি। যার কারণে আমরা আউটপুটে যেটা দেখতে পাচ্ছি যে
এখানে কিন্তু সবগুলো প্যারাগ্রাফের জন্য ফন্ট সাইজ একই রকম আছে এবং ফন্ট ফ্যামিলি একই আছে, কিন্তু শুধুমাত্র কালারটা পরিবর্তন হয়ে গেছে। কারণ আমরা কালারের জন্য আবার নতুন করে আমরা ক্লাস সিলেক্টর ব্যবহার করেছি, যার কারণে আমাদের কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা আইডি সিলেক্টর ব্যবহার করেছি। তো এই হচ্ছে আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টরের ব্যাপার এবং ট্যাগ সিলেক্টরের ব্যাপার। আমরা কোথায় ট্যাগ সিলেক্টর ব্যবহার করব, কোথায় আইডি সিলেক্টর ব্যবহার করব এবং কোথায় ক্লাস সিলেক্টর ব্যবহার করব, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যখন আমাদের প্রয়োজন হবে যে আমাদের একটা পেজের মধ্যে যতগুলো HTML এলিমেন্ট থাকবে সেম এলিমেন্ট, তখন আমরা ট্যাগ সিলেক্টর ব্যবহার করব। যখন আমাদের দেখা যাচ্ছে একই ধরনের এলিমেন্ট 20টা বা 30টা আছে, সে সময় আমরা চাচ্ছি যে আমরা শুধুমাত্র 5টা ট্যাগের জন্য আমরা একই ধরনের স্টাইল নির্ধারণ করব। সেক্ষেত্রে আমরা সেম নামে ক্লাস ব্যবহার করব ওই এলিমেন্টগুলোতে। সেক্ষেত্রে আমাদের ওই এলিমেন্টগুলোর জন্য সেম একটা স্টাইল তৈরি হবে। এবং আমরা যদি চাই যে শুধুমাত্র একটা এলিমেন্টের জন্য স্পেশাল কিছু স্টাইল থাকবে, সেক্ষেত্রে আমরা আইডি সিলেক্টর ব্যবহার করব। তো আমার মনে হয় সবাই আমরা সিএসএস এর যে বেসিক যে সিলেক্টরগুলো আছে, এই সিলেক্টরগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি। তো এখানে আমাদের সিএসএস এর প্রথম পার্টটি এখানেই শেষ হচ্ছে। তো সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।